আমাদের থাইরয়েড গ্রন্থি যখন প্রয়োজনের তুলনায় অনেক বেশি থাইরয়েড হরমোন অর্থাৎ T3 ও T4 উৎপন্ন করে, তখন সেই অবস্থাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলবো। এছাড়াও হাইপারথাইরয়েডিজম হলে হঠাৎ করে গরম লাগা আরম্ভ করে। তো আয়োডিন জাতীয় খাদ্য গ্রহণের কারণেও হাইপারথাইরয়েডিজম হয়। যেহেতু হাইপারথাইরয়েডিজমে আমাদের মেটাবলিজম অনেক বেড়ে যায়, তাই আমাদের পেশি ক্ষয় হয়। আজকে আমরা আলোচনা করব হাইপারথাইরয়েডিজম কি, এটি কেন হয়, এর কারণে আমাদের বডিতে কি কি পরিবর্তন আসে, হাইপারথাইরয়েডিজম হলে কোন কোন খাদ্য গ্রহণ করা উচিত এবং কোন খাদ্য পরিহার করা উচিত। শুরুতে আমি আলোচনা করব হাইপারথাইরয়েডিজম কি। আমাদের থাইরয়েড গ্রন্থি যখন প্রয়োজনের তুলনায় অনেক বেশি থাইরয়েড হরমোন অর্থাৎ T3 ও T4 উৎপন্ন করে, তখন সেই অবস্থাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলবো। হাইপারথাইরয়েডিজম হলে আমাদের বডিতে মেটাবলিজম বেড়ে যায়, আমাদের কোষ অনেক বেশি শক্তি ব্যবহার করে এবং বডিতে অনেক বেশি তাপ উৎপন্ন হয়, ফলে আমাদের বডিতে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। হাইপারথাইরয়েডিজম হলে আমাদের ওজন হঠাৎ করেই কমে যায়। যেহেতু আমাদের বডিতে মেটাবলিজম অনেক বেশি, আমাদের কোষগুলো অনেক বেশি শক্তি ব্যবহার করতেছে, ফলে আমাদের বেসাল মেটাবলিক রেট অনেক বেড়ে যায়। অর্থাৎ আমরা বিশ্রামরত অবস্থায় স্বাভাবিক অবস্থায় যে শক্তি লাগে তার চেয়ে অনেক বেশি শক্তি আমাদের প্রয়োজন হয়। এর ফলে আমাদের বডি অতিরিক্ত শক্তির চাহিদা পূরণ করার জন্য ফ্যাট এবং প্রোটিন যা আছে সেগুলো বার্ন করতে আরম্ভ করে দেয়, ফলে আমাদের ওজন হঠাৎ করে কমে যায়। তাছাড়াও হাইপারথাইরয়েডিজম হলে আমাদের ডাইজেশন সিস্টেমে অনেক পরিবর্তন আসে, খাবার ঠিক মতন ডাইজেস্ট হয় না এবং ডায়রিয়া হতে পারে, ফলে আমাদের ওজন কমে যেতে পারে। এছাড়াও হাইপারথাইরয়েডিজম হলে হঠাৎ করে গরম লাগা আরম্ভ করে। যেহেতু আমাদের মেটাবলিজম অনেক বেশি, আমাদের বডিতে অনেক বেশি শক্তি উৎপন্ন হচ্ছে, ফলে বডিতে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়। এই অতিরিক্ত তাপকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বডি ঘাম উৎপন্ন করে, এই কারণে আমাদের অনেক বেশি গরম লাগে। হাইপারথাইরয়েডিজম হলে হৃদস্পন্দন বেড়ে যায়। আমরা জানি থাইরয়েড হরমোন আমাদের হৃৎপিণ্ডের সংকোচন উপসারণকে নিয়ন্ত্রণ করে। যখন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত থাইরয়েড হরমোন উৎপন্ন হয়, তখন আমাদের হৃৎপিণ্ডের সংকোচন উপসারণে অনিয়মিত হয় এবং হৃদস্পন্দন অনেক বেড়ে যায়। আমাদের কোষগুলো যেহেতু অনেক বেশি সক্রিয়, তাই কোষে অনেক প্রয়োজনের তুলনায় বেশি অক্সিজেনের প্রয়োজন হয়। এই বাড়তি অক্সিজেনের যোগান দেওয়ার জন্য আমাদের হৃৎপিণ্ড অনেক বেশি রক্ত পাম্প করতে চায়, এই কারণে আমাদের হৃদস্পন্দন অনিয়মিত হয়। হাইপারথাইরয়েডিজম হলে আমাদের হাতও কাঁপতে আরম্ভ করে। অতিরিক্ত থাইরয়েড হরমোন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করে, ফলে আমাদের পেশির সংকোচন অনিয়মিত হয়। আমাদের অতিরিক্ত মেটাবলিজমের কারণে আমাদের পেশিগুলো অনেক বেশি সক্রিয় থাকে, এক টাইমে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন কাঁপতে আরম্ভ করে। হাইপারথাইরয়েডিজম হলে আমাদের ঘুমের সমস্যা হয়। দেখা যায় যারা হাইপারথাইরয়েডিজমে আক্রান্ত তাদের রাতে ঠিক মতো ঘুম ধরে না, কারণ তারা মানসিকভাবে উদ্বিগ্ন থাকে, হৃদস্পন্দন ঠিক মতো হয় না, বুক ধরপড় করে, তারা ঘামতে থাকে, অনেক বেশি গরম লাগে, ফলে তাদের ঘুম ঠিক মতন হয় না। যারা হাইপারথাইরয়েডিজমে আক্রান্ত তাদের ত্বক পাতলা হয়ে যায়, অনেকটা রুক্ষ হয়ে যায়, কারণ অতিরিক্ত থাইরয়েড হরমোন আমাদের ত্বকের নিচে যে কোলাজেন আছে, কোলাজেনটিকে নষ্ট করে দেয়। আবার যেহেতু হাইপারথাইরয়েডিজমে আক্রান্ত পেশেন্ট অনেক বেশি ঘেমে যায়, এই ঘামের কারণেও ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায়। হাইপারথাইরয়েডিজমের কারণে মেয়েদের মাসিক অনিয়মিত হয়। অতিরিক্ত থাইরয়েড হরমোন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন নিঃসরণে বাধা প্রদান করে। মেয়েদের ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের যে ভারসাম্য থাকে সেটাও নষ্ট করে দেয়। অতিরিক্ত মেটাবলিজমের কারণে প্রজনন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পুষ্টি ও শক্তির ঘাটতি হয়, যা মাসিক চক্রে প্রভাব ফেলে। এছাড়াও যেহেতু ওজন কমে যায়, যা প্রজনন হরমোনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এইসব কারণে যারা হাইপারথাইরয়েডিজমে আক্রান্ত তাদের মাসিক অনিয়মিত হয়। এখন আমরা আলোচনা করব হাইপারথাইরয়েডিজমের কারণ নিয়ে। প্রথমে আমরা গ্রেভস ডিজিজের কথা বলবো। এটি একটি অটো ইমিউন ডিজিজ। এই রোগে আমাদের ইমিউনিটি সিস্টেম থেকে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিনস নামক একটি অ্যান্টিবডি উৎপন্ন হয়। এই অ্যান্টিবডি আমাদের থাইরয়েড গ্রন্থিতে থাকা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয় এবং এই দুটি যুক্ত হয় থাইরয়েড গ্রন্থিকে অনেক বেশি সক্রিয় করে তোলে, ফলে থাইরয়েড গ্রন্থি থেকে ওর প্রয়োজনের তুলনায় অনেক বেশি T3 ও T4 হরমোন উৎপন্ন হয় এবং আমাদের হাইপারথাইরয়েডিজম হয়। অতিরিক্ত আয়োডিন জাতীয় খাদ্য গ্রহণের কারণেও হাইপারথাইরয়েডিজম হয়। আমরা জানি T3 ও T4 হরমোনের গঠনে আয়োডিন আছে, তাই আমরা যখন প্রয়োজনের তুলনায় অনেক বেশি আয়োডিন গ্রহণ করি তখন আমাদের হাইপারথাইরয়েডিজম হয়। এছাড়াও অনেকের থাইরয়েড গ্রন্থি
আয়োডিনের প্রতি অনেক বেশি সংবেদনশীল। তাই অতিরিক্ত আয়োডিন গ্রহণ করলে তাদের থাইরয়েড গ্রন্থি থেকে অতিরিক্ত থাইরয়েড হরমোন উৎপন্ন হয় এবং তারা হাইপারথাইরয়েডিজমে আক্রান্ত হয়। থাইরয়েড গ্রন্থিতে যখন প্রদাহ হয় তখন তাকে আমরা বলি থাইরয়েডিটিস। এই প্রদাহের কারণে থাইরয়েড গ্রন্থিতে জমে থাকা থাইরয়েড হরমোন আমাদের রক্তে চলে আসে এবং আমাদের বডিতে থাইরয়েড হরমোনের পরিমাণ অনেক বেড়ে যায়, যে কারণে আমরা হাইপারথাইরয়েডিজমে আক্রান্ত হই। থাইরয়েড নডিউলের কথা আমরা অনেকেই জানি। থাইরয়েড নডিউল হচ্ছে থাইরয়েড গ্রন্থিতে থাকা গোল পিণ্ড, যা একটিও হতে পারে বা একাধিকও হতে পারে। অনেক সময় নডিউলগুলো অতিরিক্ত হরমোন উৎপন্ন করে না এবং লক্ষণহীন থাকে, অর্থাৎ অনেক সময় নডিউল থাকে কিন্তু বডিতে কোনো সিমটম দেখা দেয় না। আবার অনেক সময় থাইরয়েড নডিউল থেকে অতিরিক্ত থাইরয়েড হরমোন উৎপন্ন হয়। থাইরয়েড টিউমার, থাইরয়েড গ্রন্থির কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফলে থাইরয়েডে টিউমার হতে পারে। এই টিউমারের কারণেও থাইরয়েড গ্রন্থি থেকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত T3 ও T4 হরমোন উৎপন্ন হয়। দেখা যায় অনেকে হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হয় থাইরয়েড হরমোন উৎপাদনের জন্য সাপ্লিমেন্ট বা ওষুধ গ্রহণ করে, কিন্তু এর মাত্রা যখন অনেক বেশি হয়ে যায় তখন বডিতে থাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে যায় এবং তারা হাইপারথাইরয়েডিজমে আক্রান্ত হয়। যে কোনো রোগের ক্ষেত্রে খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু খাদ্য আছে যা রোগকে দ্রুত সারিয়ে তোলে, আবার কিছু কিছু খাদ্য আছে যা রোগকে আরও খারাপের দিকে নিয়ে যায়। আমরা এখন আলোচনা করব হাইপারথাইরয়েডিজম হলে কোন জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত এবং কি কি খাদ্য পরিহার করা উচিত। শুরুতে আমরা আলোচনা করব হাইপারথাইরয়েডিজম হলে কোন কোন খাদ্য আমরা গ্রহণ করব। যেহেতু হাইপারথাইরয়েডিজমে আমাদের মেটাবলিজম অনেক বেড়ে যায়, তাই আমাদের পেশি ক্ষয় হয়। এই পেশি ক্ষয় রোধ করার জন্য আমাদের প্রোটিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে। প্রোটিন যেহেতু আস্তে আস্তে হজম হয়, তাই এটা আমাদের বডিকে দীর্ঘ সময় ধরে শক্তি প্রদান করে এবং আমাদের মেটাবলিজমের ভারসাম্য রক্ষা করে। প্রোটিনের উৎস হচ্ছে মাছ, মাংস, সিমের বিচি, ডাল, ডিম ইত্যাদি। অতিরিক্ত মেটাবলিজমের কারণে আমাদের বডিতে অনেক মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব হয়। এর মধ্যে আয়রন অন্যতম। আয়রন আমাদের বডিতে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে এবং অক্সিজেন পরিবহন বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আমাদের আয়রনের ঘাটতি হয়, আমাদের আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে এবং অক্সিজেনের অভাবে আমাদের বডি ক্লান্ত হয়ে যাবে, দুর্বলতা বোধ থাকবে। তাই আমাদের আয়রন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে। এছাড়াও আয়রনের অভাবে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়, নখ ভঙ্গুর হয় এবং চুল পড়ে যায়। যদি আয়রন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করি তাহলে চুলের গোড়া শক্ত হবে এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে। হাইপারথাইরয়েডিজমের কারণে আমাদের প্যারাথাইরয়েড হরমোন অনেক বেশি সক্রিয় হয়, ফলে আমাদের হাড় থেকে ক্যালসিয়াম রক্তে চলে আসে, ফলে আমাদের হাড় দুর্বল হয়ে যায় এবং ভঙ্গুর হয়। এটা প্রতিরোধ করার জন্য আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে। ক্যালসিয়ামের অন্যতম প্রধান উৎস হচ্ছে ছোট মাছের কাটা, দুধ এবং দুধ জাতীয় বিভিন্ন খাবার। ক্যালসিয়াম শোষণে ভিটামিন ডি যেহেতু সহায়তা করে, তাই আমাদেরকে ভিটামিন ডি জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। এখন আমি বলবো সেলেনিয়ামের কথা। সেলেনিয়াম একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এটি থাইরয়েড গ্রন্থিতে জমে থাকা হাইড্রোজেন পারঅক্সাইডকে দূরে সরায়, ফলে আমাদের থাইরয়েড গ্রন্থি স্বাভাবিকভাবে কাজ করে। এছাড়াও সেলেনিয়াম T4-কে T3-তে রূপান্তরিত করে। সেলেনিয়ামের উৎস হচ্ছে সূর্যমুখীর বীজ, মাশরুম, বাদাম ইত্যাদি। আমরা জানি ভিটামিন সি, ভিটামিন ই, সেলেনিয়াম, ফ্ল্যাভোনয়েডস, পলিফেনলস এসব হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সমৃদ্ধ। আমাদের বডিতে অতিরিক্ত মেটাবলিজমের কারণে অনেক বেশি ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। এসব ফ্রি রেডিক্যাল আমাদের ডিএনএর জন্য ক্ষতিকর এবং প্রোটিন ও লিপিডের জন্য ক্ষতিকর, যা পরে আমাদের থাইরয়েড গ্রন্থিকে ক্ষতিগ্রস্ত করে। তাই ফ্রি রেডিক্যাল থেকে বাঁচতে আমাদের প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে, অর্থাৎ ভিটামিন সি, ভিটামিন ই, সেলেনিয়াম, পলিফেনলস বা ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে। এছাড়াও প্রদাহের ফলে আমাদের থাইরয়েড গ্রন্থি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই অতিরিক্ত প্রদাহ থেকে বাঁচতে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে। ভিটামিন সির উৎস হচ্ছে কমলা লেবু, আমলকি, লেবু ইত্যাদি। ভিটামিন ইর উৎস হচ্ছে বাদাম, সবুজ শাকসবজি। পলিফেনল ও ফ্ল্যাভোনয়েডের উৎস হচ্ছে আঙ্গুর, বেরি জাতীয় খাবার, আপেল। এখন আমি বলবো গয়েট্রোজেনিক খাবার নিয়ে। হাইপোথাইরয়েডিজম হলে গয়েট্রোজেনিক খাদ্য নিষেধ করা হয়, কারণ এই খাবারগুলো আয়োডিনের অ্যাবজর্পশন কমিয়ে দেয় এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের যে সংবেদনশীলতা তা হ্রাস করে। যেহেতু হাইপোথাইরয়েডিজম বিপরীত, তাই আমরা হাইপারথাইরয়েডিজম হলে গয়েট্রোজেনিক খাবার খাবো। গয়েট্রোজেনিক খাবার হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, পালং শাক ইত্যাদি। এখন আমি আলোচনা করব হাইপারথাইরয়েডিজম হলে কোন কোন খাদ্য বর্জন করা উচিত। শুরুতে আমি বলবো অতিরিক্ত আয়োডিনের কথা। আমরা জানি আয়োডিন আমাদের বডিতে থাইরয়েড হরমোন উৎপাদনে সহায়তা করে, কিন্তু আমাদের বডিতে আয়োডিনের মাত্রা যখন প্রয়োজনের তুলনায় অনেক বেশি হয়ে যাবে তখন আমাদের বডি
প্রয়োজনের তুলনায় বেশি থাইরয়েড হরমোন উৎপাদন করবে, ফলে হাইপারথাইরয়েডিজম দেখা দিবে। প্রক্রিয়াজাতকৃত খাদ্য হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম উভয় অবস্থায় আমাদের বডির জন্য খারাপ। এই খাদ্যগুলোতে কোনো নিউট্রিশন থাকে না, বা যদি কোনো নিউট্রিয়েন্ট অ্যাড করাও থাকে আমাদের বডিতে তেমন কার্যকর হয় না। এসব খাদ্যে ফুড অ্যাডিটিভ যোগ করা হয়, যা আমাদের মেটাবলিজমের জন্য ক্ষতিকর। আবার এই খাদ্যে যে তেল বা চর্বি যোগ করা হয় তা আমাদের বডিতে প্রদাহ বাড়িয়ে তোলে, যা আমাদের থাইরয়েড গ্রন্থির জন্য অনেক ক্ষতিকর বা অন্যান্য রোগের কারণও হতে পারে এইসব প্রদাহ। প্রক্রিয়াজাতকৃত খাদ্যে লবণযুক্ত করা হয়, যদি এই লবণ আয়োডিনযুক্ত হয় তা আমাদের বডিতে অতিরিক্ত আয়োডিনের কারণ হবে। আবার প্রক্রিয়াজাতকৃত খাদ্যে সোডিয়ামের মাত্রা বেশি থাকে, যা হাইপারথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তির উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। হাইপারথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তির সয়া জাতীয় খাদ্য পরিহার করা উচিত। সয়াতে থাকে ফাইটোইস্ট্রোজেন নামক একটি উপাদান, যা হরমোনের মতো কাজ করে। এই উপাদান থাইরয়েড হরমোনের শোষণ ও ব্যবহারকে বাধাগ্রস্ত করে, ফলে আমাদের বডিতে থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সয়া জাতীয় খাদ্য হাইপারথাইরয়েডিজমের চিকিৎসাকেও ব্যাহত করে। হাইপারথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তির ক্যাফেইন ও ট্যানিন জাতীয় খাদ্য বর্জন করা উচিত। আমরা জানি হাইপারথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তির ঘুম হয় না, মানসিক সমস্যা বা মানসিক উদ্বেগ থাকে, বুক ধরপড় করে। ক্যাফেইন ও ট্যানিন এই অবস্থাগুলোকে আরো বাড়িয়ে তোলে। হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম উভয় রোগে আক্রান্ত ব্যক্তির গ্লুটেন জাতীয় খাদ্য পরিহার করা উচিত। গ্লুটেনের কারণে সিলিয়াক রোগ হতে পারে, যা হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজমের উপসর্গকে আরো বাড়িয়ে তুলতে পারে। গ্লুটেন আমাদের বডিতে প্রদাহ বাড়িয়ে তোলে, যা থাইরয়েড গ্রন্থির সমস্যাকে আরো বাড়ায় এবং থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়। খাদ্য গ্রহণ ও নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে আমরা যোগব্যায়াম ও প্রাণায়ামের উপর বিশেষ গুরুত্ব আরোপ করব। শুরুতে আমি যোগব্যায়াম নিয়ে আলোচনা করব। সর্বাঙ্গাসন বা সোলজার স্ট্যান্ড, এটি থাইরয়েড গ্রন্থির উপর সরাসরি চাপ প্রয়োগ করে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে। রক্ত সঞ্চালন বাড়িয়ে থাইরয়েডকে স্বাভাবিক করে তোলে। মৎস্যাসন বা ফিশ পোজ, এটি সর্বাঙ্গাসনের পরে করা উচিত, কারণ এটি থাইরয়েড গ্রন্থির উপর হালকা চাপ দেয় ও রক্ত সঞ্চালন ঠিক রাখে। সিংহাসন বা লায়ন্স পোজ, সিংহাসন এটি হাইপারথাইরয়েডিজমের জন্য উপকারী, কারণ এটি স্ট্রেস কমায় ও থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে রাখে। ভুজঙ্গাসন বা কোবরা পোজ, থাইরয়েড ফাংশন উন্নত করে ও ঘাড়ের অঞ্চলে রক্ত সঞ্চালন বাড়ায়। এখন আমি বলবো হাইপারথাইরয়েডিজম হলে কোন কোন প্রাণায়াম করতে হয়। উজ্জায়ী প্রাণায়াম, এটি থাইরয়েড হরমোনের অতিরিক্ত ক্ষরণ কমাতে সাহায্য করে এবং স্নায়ু শান্ত রাখে। অনুলোম বিলোম, এটি থাইরয়েড ভারসাম্য বজায় রাখে এবং স্ট্রেস কমায়। ভ্রামরী প্রাণায়াম, এটি থাইরয়েড হরমোনের অতিরিক্ত ক্ষরণ কমায় ও মস্তিষ্ককে শিথিল করে। প্রতিদিন নিয়মিত 30 মিনিটের জন্য এই যোগ ও প্রাণায়াম অনুশীলন করুন। ধীরে ধীরে শ্বাস নিন ও মনের শান্তি বজায় রাখার চেষ্টা করুন। ক্যাফেইন ও বেশি মশলাদার খাবার এড়িয়ে চলুন। আমাদের যথেষ্ট পরিমাণে ঘুমাতে হবে এবং স্ট্রেস থেকে দূরে রাখতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, কারো প্রতি মনে রাগ অভিমান রাখা যাবে না। আমাদের সকলকে ক্ষমা করতে হবে। আমাদের মনটা যেন ডাস্টবিন না হয়। অন্যের প্রতি ঘৃণা যদি আমরা মনে জমা রাখি, আমাদের মন ডাস্টবিন হয়, ডাস্টবিনেই আবর্জনা থাকে। যদি আপনার মনে ঘৃণা না থাকে, আপনার মন হবে পবিত্র। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি শিক্ষণীয় মনে হয়, উপকারী মনে হয়, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন এবং আমাদের পেজকে ফলো করবেন। আপনার একটি শেয়ার আমাদের পরবর্তী ভিডিও তৈরির জন্য অনুপ্রেরণা। আশা করি আপনি আমাদের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ।